আজকের গল্পটা এমন যা আপনার হৃদয়ে একটা গভীর আঁচড় কেটে যাবে। এটা শুধু ভালোবাসা নয়, ত্যাগের এক অবিশ্বাস্য আখ্যান। তো গল্পের শুরুতেই আমাদের 2011 সালের সিন দেখানো হয়, যেখানে এই গল্পের হিরোইন, যার নাম হাংমিন, সে ভয়েস ওভারে বলছে, আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম এবং তারপর একটি পরিবার আমাকে দত্তক নেওয়ার পর আমি সেখানেই থাকা শুরু করি। কিন্তু এখন অনেক বছর পর আমার বায়োলজিক্যাল বাবা মা আমাকে খুঁজে পেয়েছেন। তারা আমাকে তাদের সাথে বেইজিং এ নিয়ে এসেছেন এবং তারা বলেছেন যে আমার নাম নাকি আগে সুজি রাখা হয়েছিল, কিন্তু এই নামটি এখন সেই মেয়েটির যাকে আমার বাবা মা আমি হারিয়ে যাওয়ার পর দত্তক নিয়েছিলেন। আমি খুব খুশি ছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটি হবে আমার জীবনের নতুন পথ চলা শুরু আমার বায়োলজিক্যাল ফ্যামিলির সাথে। কিন্তু আমি সেই বাড়িতে আসা মাত্রই সুজি নাটক করা শুরু করে দিল। সে আমার ফিরে আসাতে একদমই খুশি ছিল না, তাই সে অসুস্থতার ভান করতে লাগলো, যাকে সবাই আমার দিকে খেয়াল না করে হাসপাতালে নিয়ে গেল। তারপর যখন সবাই বাড়ি ফিরে এসে খাচ্ছিল, তখন সুজি তার বাবা মায়ের উপর চিৎকার করতে লাগলো যে এখন তোমরা সবাই আমাকে আর ভালোবাসবে না, কারণ তোমাদের আসল মেয়ে তো ফিরে এসেছে, তাই এই বাড়িতে আমার আর কোনো মূল্য নেই, কারণ আমি তোমাদের আসল মেয়ে নই। এটা বলে সে রেগে কাঁদতে কাঁদতে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমার বড় ভাই, যার নাম ডিংনান, সেও আমার ফিরে আসাতে একটু খুশি ছিল না, কারণ সে অন্তরের গভীর থেকে সুজিকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছিল। তাই সে চায়নি আমি এই বাড়িতে থাকি এবং সুজি যেন আমার কারণে কোনো কষ্ট না পায়। তাই সে তখন বলে যে তার বন্ধু, যার নাম ইয়াংশি, তার বাড়ি এখন খালি আছে, হাংমিন সেখানেই থাকবে। বাবা এতে মানা করলেন যে তুমি কিভাবে তোমার বোনের জন্য এমন কথা বলতে পারো, এই বাড়িটা তারও, তোমার উচিত দুই বোনকেই সমানভাবে ভালোবাসা এবং রেসপেক্ট দেওয়া। কিন্তু ডিংনান তখন শুধু সুজির কথাই ভাবছিল। এটা দেখে আমিও রাজি হয়ে গেলাম পাশের বাড়িতে থাকতে, মানে ইয়াংশির বাড়িতে থাকতে, এবং বাবাকেও রাজি করালাম যাতে আমার কারণে এই বাড়িতে আর কোনো সমস্যা না হয়। ডিংনান আমার লাগেজ গুছিয়ে পাশের বাড়িতে নিয়ে গেল আর বলল এটাই আমার সবচেয়ে ভালো বন্ধু ইয়াংশির বাড়ি, যে আমাদের পরিবারের মতোই। কিন্তু সে প্রায় বিদেশে যায় তার মায়ের সাথে দেখা করতে আর অনেকদিন পর ফিরে আসে, তাই এখন তুমি আরাম করে এখানে থাকতে পারবে যতদিন না সে বাড়িতে ফিরে আসছে। হাংমিন রাজি হলো যে হ্যাঁ, আমি এখানেই থাকবো। এরপর ডিংনান সেখান থেকে চলে গেল। পরের সিনে দেখানো হয় যে রাতে হাংমিন তার পরিবারের একটি ছবি নিয়ে ঘুমাচ্ছে, যারা হাংমিনকে দত্তক নিয়েছিল, যাদের সাথে সে ছোটবেলা থেকেই ছিল। ঠিক তখনই তার মনে হতে লাগলো যে কেউ একজন বাড়িতে ঢুকেছে। হাংমিন ভাবে এটা নিশ্চয়ই কোনো চোর হবে, তাই সে চুপচাপ একটা কাচের বোতল তুলে সে চোরের মাথায় আঘাত করে। কিন্তু লাইট জ্বালানোর পর সে জানতে পারে যে সেই ছেলেটি কোনো চোর নয়, বরং সেই এই বাড়ির মালিক, যার নাম ইয়াংশি। সে সবে বিদেশ থেকে ফিরে এসেছে। তখন ডিংনান পুরো ঘটনাটা ইয়াংশিকে বোঝানো শুরু করে যে এ হলো আমার আসল বোন, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ওর কারণে সুজি বাড়িতে ঝামেলা করছে, তাই আমি ওকে কয়েকদিনের জন্য তোমার বাড়িতে রেখে যাচ্ছি। ইয়াংশি এতে রাজি হয়ে যায়। তারপর ডিংনান চলে গেলে হাংমিন ইয়াংশির কাছে ক্ষমা চায় এবং ধন্যবাদ জানায় তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। ইয়াংশি বলে তুমি নিচতলায় থাকতে পারো আর আমি উপরতলায় থাকবো, কিন্তু শুধু মনে রেখো কখনো সেকেন্ড ফ্লোরে ডার্ক রুমে ঢুকবে না। তারপর সে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ডিংনানের ছোট বোন, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? এটা শুনে হাংমিন কোনো উত্তর দেয়নি, বরং চুপচাপ সেখান থেকে তার রুমে চলে যায়, কারণ সে ভেবেছিল যখন তার বায়োলজিক্যাল ফ্যামিলির সাথে দেখা হবে সবাই তাকে দেখে খুব খুশি হবে, কিন্তু বাস্তবে সবাই আবারও তাকে দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, তারপর আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়। হানমিং তার ক্লাসেই ছিল। তখন ইয়ানশি তার বন্ধুদের সঙ্গে হানমিং এর ক্লাসে আসে, কারণ গত বছর সে পরীক্ষা দেয়নি, তাই এখন সে এক বছর পিছিয়ে যাওয়ায় হানমিং এর ক্লাসে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। ইয়ানশিকে দেখে তো ক্লাসের সব মেয়েরাই খুশি হয়ে যায়, কারণ ইয়ানশি স্কুলের সবচেয়ে রিচ এবং সবচেয়ে হ্যান্ডসাম একজন স্টুডেন্ট। ইয়ানশি পেছনে বসে বারবার হানমিং এর দিকে তাকাচ্ছিল, যেন সে হানমিং এর এই সরলতাতে মুগ্ধ হয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ইয়ানশি হানমিং এর ছবি তুলছে। হানমিং তখন প্লেগ্রাউন্ডের সব বল বাস্কেটে তুলে তুলে রাখছিল। ঠিক তখনই দুজন মেয়ে ইয়ানশিকে এনার্জি ড্রিঙ্ক দিতে আসে, কিন্তু ইয়ানশি সেটা নেয় না, বরং রিজেক্ট করে দেয়, কারণ যদিও স্কুলের সব মেয়েরা ইয়ানশিকে পছন্দ করে, কিন্তু ইয়ানশির তো এখন আগ্রহ শুধুমাত্র হানমিং এর প্রতি। তারপর আমাদের দেখানো হয় স্কুলের বুলি গার্লদের, যারা সুজির ফ্রেন্ড।
তারা এখানে সবাই হানমিংকে বিরক্ত করতে শুরু করে। এতক্ষণ হানমিং যে বলগুলো কষ্ট করে তুলে গুছিয়ে রাখছিল সে সব বলগুলো তারা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, ও তুমিই তো সেই মেয়ে যে আমাদের বন্ধু সুজির পরিবারকে তার থেকে ছিনিয়ে নিতে চাও। সুজি আমাদেরকে বলেছে তুমি তাকে এত বেশি কষ্ট দিয়েছো যে সে সুইসাইড করতে চেয়েছিল। তুমি কিভাবে সাহস পেলে আমাদের ফ্রেন্ডকে বিরক্ত করার? হানমিং অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করে যে না, আমি এমন কিছুই করিনি, আমি তো এখনো সুজির সঙ্গে কথা অব্দিও বলিনি। পিছন থেকে হানমিংকে উত্ত্যক্ত করতে দেখে সুজি স্মাইল করছিল। ওই মেয়েরা হানমিংকে আরো বেশি বিরক্ত করতে শুরু করে এবং চায় হানমিং যেন ফিরে যায় যেখান থেকে সে এসেছে। বেইজিং থেকে সে যেন সুজিকে আর বিরক্ত না করে। ঠিক তখনই সে বুলি মেয়েদের দিকে একটা বল উড়ে এসে লাগে, যেটা ইয়ানশি সে মেয়েটির দিকে ছুঁড়েছিল। সে বলে, তুমি কিভাবে সাহস পেলে হানমিং এর সঙ্গে এভাবে কথা বলতে? হানমিং উঠে দাঁড়ায় আর সুজি পেছন থেকে এসব কিছু শুনছিল। ইয়ানশি বলে, আমি তোমাকে সতর্ক করছি, যদি আবার হানমিংকে বুলি করো তাহলে আমার চেয়ে খারাপ কেউ আর হবে না। মানে আমি সেই সব স্টুডেন্টদের স্কুল থেকে বের করে দেব যারা আমার বেস্ট ফ্রেন্ড ডিংনানের বায়োলজিক্যাল সিস্টারকে বিরক্ত করবে। কারণ তো তোমরা জানো এই পুরো স্কুলটাই আমার। ওই মেয়েটি ইয়ানশির কথা ভয় পেয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে আর কখনো হানমিংকে বিরক্ত করবে না। এরপর যখন ইয়ানশি সেখান থেকে চলে যায়, সুজি হানমিং এর জন্য ইয়ানশির এত কেয়ার দেখে খুবই জেলাস ফিল করছিল, কারণ সুজিও শুরু থেকে ইয়ানশিকে পছন্দ করে এসেছে। কিন্তু এখন তার মতে হানমিং ইয়ানশিকেও তার থেকে ছিনিয়ে নিচ্ছে। এদিকে হানমিং অবাক হয় যে ইয়ানশি কিভাবে তাকে সেই বুলি মেয়েদের থেকে রক্ষা করলো। যাই হোক, এখন দেখা যাক ক্লাসরুমের দৃশ্য, যেখানে ইয়ানশি ঘুমিয়েছিল, কারণ সে পড়াশোনার প্রতি তেমন আগ্রহী নয়। তখন হানমিং খেয়াল করে যে ইয়ানশি কোনো ক্লাসে মনোযোগী থাকে না। তারপর যখন দুজন স্কুল থেকে বেরোচ্ছিল, হানমিং ইয়ানশির পিছনে পিছনে যাচ্ছিল। সে বাড়ি ফেরার পথে তার পিছনে চুপচাপ হাঁটছিল, কারণ দুজনকেই তো একই বাড়িতে যেতে হবে। তারপর দেখানো হয় যে তারা দুজন একসাথে একই বাড়িতে থাকার কারণে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ইয়ানশি হানমিং এর দত্তক বাবা মায়ের ছবিটা দেখে জিজ্ঞাসা করলো, তুমি কি তাদের মিস করো? প্রথমে তো হানমিং ছবিটা তার থেকে লুকিয়ে ফেলতে চেয়েছিল, তারপর সে বলে, হ্যাঁ আমি তাদের খুব মিস করি। তারপর ইয়ানশি হানমিং এর থেকে একটা হোমওয়ার্ক নেয়। তখন হানমিং ইয়ানশিকে বলে, ক্লাসে পড়াশোনায় মনোযোগ দাও, আর ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে সে বুলি মেয়েদের হাত থেকে বাঁচিয়েছিলে বলে। ইয়ানশি বলল ঠিক আছে, এবং তারপর সে সেখান থেকে চলে যায় তার ডার্ক রুমে, যেখানে সে সবসময় তার পছন্দের ছবিগুলো প্রিন্ট করে। ইয়ানশির ফটোগ্রাফির শখ আছে, তাই সে যেখানে যেমনই পারে ছবি তোলে আর সেগুলোকে এখানে এনে প্রিন্ট করে। তারপর তার নাকে কিছু সুস্বাদু খাবারের গন্ধ গেল, কারণ নিচে হানমিং স্যুপ তৈরি করেছিল। ইয়ানশি স্যুপটা চেখে দেখে বলে, এটা তো খুবই ভালো হয়েছে, আমি জানতাম না তুমি এত ভালো রান্না করতে জানো। তখন হানমিং বলে, যখন আমার দত্তক বাবা মা বাড়িতে থাকতেন না তখন আমি আমার ছোট ভাইয়ের জন্য রান্না করতাম। তারপর সিন শিফট হয় সুজির দিকে, যেখানে দেখানো হয় যে সুজি কিছু দুষ্ট ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছে। তারপর সেখানে ডিংনান যায় আর তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যেতে চাইলে সুজি জেদ করতে থাকে যে সে এখন কোথাও যাবে না। এর কারণ ডিংনান জানতে চাইলে সুজি বলে, তুমি এখন আর আমাকে তোমার বোন মনে করো না আর আমার জন্য চিন্তাও করো না। তারপর ডিংনান আর সেই ছেলেদের সঙ্গে মারামারি শুরু হয়। তারা ডিংনানকে এই বলে মারতে শুরু করে যে তুমি এই মেয়েটাকে জোর করে কেন নিয়ে যাচ্ছ। ডিংনান একা সবাইকে সামলাতে পারছিল না। ঠিক তখনই ডিংনানের বন্ধু ইয়ানশিং আর হাংমিন সেখানে চলে আসে এবং তারাও ডিংনানকে সাহায্য করে। অবশেষে তারা সবাইকে হারিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই খারাপ ছেলেদের ঘরে বন্ধ করে দেয়। সবাই খুব খুশি হলো যে তারা কিভাবে এই সব কিছু থেকে জয়ী হয়েছে। তারপর এক জায়গায় গিয়ে ডিংনান সুজিকে বকতে থাকে। তখন সুজি তাকে বলে, আমি ভেবেছিলাম তোমরা আমার জীবন মরণের কোনো পরোয়া করো না, তাই আমি সেই খারাপ লোকদের কাছে গিয়েছিলাম। তখন ডিংনানের বন্ধু বলে, আমরা তো প্রায় সেখানে ফেসেই যাচ্ছিলাম তোমার কারণে। ভালো হয়েছে যে হাংমিন তাদের ওপর ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করেছিল। ইয়ানশি তখন হঠাৎ খেয়াল করলো যে হানমিং এর হাতে ওসব করতে যে আঘাত লেগেছে, সেইটা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই সুজি আবার রেগে গেল যে ইয়ানশি কিভাবে হানমিং এর জন্য এত চিন্তা করতে পারে। তাই সুজি তখন ইয়ানশির কাছে গিয়ে বসে, যেন হানমিং ভাবে ইয়ানশি সব সময় সুজির জন্যই চিন্তা করে। তারপর তারা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তারা একটি সুন্দর কুকুর ছানা দেখতে পায়। সুজি তো প্রথমে সেটা নিতে চাচ্ছিল না, কিন্তু হানমিং এর কুকুর ছানাটার প্রতি খুব মায়া হয়, তাই সে ইয়ানশির কাছ থেকে অনুমতি চায় যে সে কি এটা তার বাড়িতে রাখতে পারবে। ডিংনান তখন
তখন বলে যে ইয়ানশি কুকুর একদমই পছন্দ করে না, কিন্তু ইয়ানশি হানমিং এর খুশির জন্য কুকুর ছানাটাকে তার বাড়িতে রাখার অনুমতি দিয়ে দেয়। হানমিং এতে খুব খুশি হয়ে যায়। রাতে তারা দুজন মিলে ঠিক করে যে এই কুকুর ছানাটার নাম কি দেওয়া যায়। ইয়ানশি বলল, আমরা এর নাম রাখবো গ্রে। হানমিং এর কাছেও এই নামটা খুব পছন্দ হয়। তারপর ইয়ানশি হানমিং এর হাতে ওষুধ লাগিয়ে দেয়। এইসব দেখে হানমিং এর ভালো লাগতে শুরু করে যে ইয়ানশি কিভাবে তার জন্য এত চিন্তা করছে। ঠিক তখনই ডিংনান সেখানে এসে হানমিং কে বলে যে এখন তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যেতে পারো, কারণ এখন সুজি শান্ত হয়ে গিয়েছে আর সেও চায় তুমি যেন আমাদের বাড়িতেই থাকো। এটা শুনে হানমিং এবং ইয়ানশি দুজনেরই মন খারাপ হয়ে যায়, কারণ এখন তারা কেউই একে অপরের থেকে দূরে থাকতে চায় না। ইয়ানশি তখন অজুহাত দিতে শুরু করে যে হানমিং, তুমি কিভাবে কুকুরছানাটাকে এখানে রেখে যাবে? ওর তোমাকে দরকার, আর তুমি এটাকে ডিংনানের বাড়িতেও নিয়ে যেতে পারবে না, কারণ ডিংনানের মায়ের কুকুরের পশমে অ্যালার্জি রয়েছে। ডিংনান ওর কথা শুনে বুঝতে পারলো যে ওরা দুজনই হয়তো একে অপরকে ছেড়ে এখন দূরে যেতে চায় না। তাই সে হানমিংকে বলল, ঠিক আছে, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। এবং তারপর সে ইয়ানশিকেও এই ব্যাপারটা নিয়ে একটু পিঞ্চ মেরে ওর সাথে ঠাট্টা করে। এরপর সে বাড়ি চলে যায়। হানমিং আর ইয়ানশি দুজনেই খুব খুশি হয়, কারণ তারা আরো কিছুদিন একসঙ্গে এই বাড়িতে থাকতে পারবে। এখন তারা দুজনে একে অপরকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। হানমিং লজ্জা পেয়ে রাতের খাবার বানাতে চলে যায়। হানমিং গাছপালা খুব পছন্দ করে, কিন্তু সে যেই রুমে থাকতো সেখানে রোদের আলো কম আসতো। তাই ইয়ানশি হানমিংকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যায়, যেখানে রোদের আলো তার পুরো ঘর ঝলমল করে। নতুন এরকম একটা রুম পেয়ে হানমিং খুবই খুশি হয়ে যায়। হানমিংকে এত খুশি দেখে ইয়ানশিও খুব খুশি হয়। পরের সিনগুলোতে দেখানো হয় যখনই তারা ঘুম থেকে উঠতো তারা একে অপরকে এভাবে জানিয়ে দিত যাতে তারা একসাথে ব্রেকফাস্ট করতে পারে। ইয়ানশি হানমিংকে বাড়ির চাবি রাখার সিক্রেট প্লেসও বলে দেয়, যাতে তাদের মধ্যে কেউ বাড়িতে না থাকলে তারা এই জায়গা থেকে চাবি নিয়ে ভিতরে ঢুকতে পারে। জায়গাটা ছিল অনেক উঁচুতে। হানমিং এর হাত কিছুতে সেখানে পৌঁছাচ্ছিল না বলে ইয়ানশি তার ক্লোজে এসে তাকে হেল্প করে। ইয়ানশিকে এত ক্লোজে দেখে হানমিং লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানশিও এতে স্মাইল করে, কিন্তু সুজির কাছে এইসব একদমই ভালো লাগছিল না যে ওরা দুজন এত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। তাই সে মনে মনে ঠিক করে যে যেভাবেই হোক না কেন আমি হানমিংকে সবার চোখে খারাপ বানাবো। এর পরের সিনে দেখানো হয় স্কুলের প্যারেন্টস মিটিং এ হানমিং তার মাকে নিজের সিটে বসাতেই যাচ্ছিল, তখনই সে বুলি মেয়েদের মা জোর করে হানমিং এর মাকে সুজির ডেস্কে বসিয়ে দেয়। হানমিং এতে আপসেট হয়ে যায়। এই সব কিছু সুজি প্ল্যান করেছে। সুজি এটা ভেবে খুশি হয় যে হানমিং এর পক্ষ থেকে কেউ এই মিটিং এ অংশ নিতে পারবে না। ঠিক তখনই ইয়ানশি সে ক্লাসে এসে হানমিং এর সিটে এসে বসে আর টিচারকে বলে, আমি হানমিং এর পরিবারের একজন সদস্য, তাই আমি ওর অভিভাবক হিসেবে এই মিটিং এ অংশ নেব। তখন সব স্টুডেন্টরা ইয়ানশিকে দেখে অবাক হয়ে যায়। আর এদিকে হানমিংও এটা ভেবে খুব খুশি হয় যে ইয়ানশি সবসময় তাকে সাপোর্ট করে। তারপর রাতে এই চারজন ইয়ানশির বাড়িতে ডিনার করছে, যেখানে এক বন্ধু ইয়ানশিকে বলে, এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় হানমিংকে রক্ষা করো, কারণ সে তোমার জন্য এত সুস্বাদু খাবার যে বানায়। ডিংনানও এসব দেখে খুব খুশি হয়। ঠিক তখনই তার কাছে সুজির ফোন আসে, যে কাঁদতে কাঁদতে তাকে বলে, স্কুলের পর হানমিং আমাকে অ্যামিউজমেন্ট পার্কের গেটে ডেকেছিল। আমি অনেকক্ষণ ধরে ওর অপেক্ষা করছি, কিন্তু ও আসছেই না। আমি জানি না ও কেন আমার সঙ্গে এমন করলো। আমি এখন এখানে খুব ভয় পাচ্ছি। এসব শুনে ডিংনান রেগে গিয়ে হানমিংকে বলে, তুমি কিভাবে সুজির ওপর এভাবে প্রতিশোধ নিতে পারলে? তুমি ওকে এত ঘৃণা করো কেন? যদি আমার বোন সুজি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না কিন্তু। এসব বলে সে সুজিকে আনতে চলে যায়। হানমিং অবাক হয়ে যায় এসব শুনে, কারণ সে তো এসবের কিছুই জানতো না। তারপর সে আর ইয়ানশিও ডিংনানের পিছু পিছু সেই অ্যামিউজমেন্ট পার্কে আসে। তখন সে আড়াল থেকে শুনতে পায় সুজি কিভাবে ডিংনানের কাছে তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। সুজি ডিংনানকে বলতে থাকে, হানমিং তো তোমার আসল বোন, তাই আমি জানি তুমি এখন আর আমাকে ভালোবাসবে না, তুমি শুধু হানমিং এর কথাই ভাববে। তখন ডিংনান তাকে বলে যে আমার একটাই বোন আছে, আর সেটা হলো তুমি। ভাইয়ের থেকে এসব কথা শুনে হানমিং এর চোখে পানি চলে আসে। তখন ইয়ানশি তার কানে হাত রাখে যাতে হানমিং এসব শুনে আর কষ্ট না পায়। হানমিং বলে, আমি সত্যি সুজিকে অ্যামিউজমেন্ট পার্কে আসতে বলিনি। তখন ইয়ানশি বলে, হ্যাঁ আমি জানি। তারপর তারা দুজন সেখান থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছে হানমিং নিজের জিনিসপত্র গোছাতে
শুরু করে এবং বলে যে আমি আমার আগের বাবা মায়ের বাড়িতেই ফিরে যাব। যদিও তারা আমার আসল বাবা মা নয়, কিন্তু তারা আমাকে খুব ভালোবাসতো। তখন ইয়ানশি কোনোভাবে হানমিংকে বোঝানোর চেষ্টা করে আর তাকে আটকিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না। এই বাড়িটা এখন শুধু আমার না, তোমারও। অর্থাৎ এটা আমাদের দুজনেরই বাড়ি। আর যদি তুমি তোমার আগের বাবা মাকে মিস করে থাকো, তাহলে আমি তোমার সঙ্গে তাদের দেখা করিয়ে দিব। সাথে এটাও প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ তোমার খেয়াল রাখুক বা না রাখুক, আমি সবসময় তোমার খেয়াল রাখবো, তোমার যত্ন নেব আর সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তুমি আমার উপর ভরসা করতে পারো। এসব শুনে হানমিং খুব খুশি হয়ে ইয়ানশিকে ধন্যবাদ জানায়। পরের সিনে দেখানো হয় ইয়ানশি হানমিংকে তার দত্তক বাবা মায়ের বাড়িতে নিয়ে আসে। মা হানমিংকে দেখে খুব খুশি হয়, কিন্তু বাবা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি একা একা কেন এসেছো? বেইজিং এ সব ঠিক আছে তো? তখন ইয়ানশি মিথ্যা বলে যে হ্যাঁ, হানমিং তার বায়োলজিক্যাল বাবা মায়ের অনুমতি নিয়ে এখানে আপনাদের সাথে দেখা করতে এসেছে। ও তো শুধু আপনাদের দেখতে চেয়েছিল, আর আমি হানমিং এর বড় ভাইয়ের বন্ধু। এসব শুনে হানমিং এর বাবা স্বস্তি পায় আর তারপর খুশি মনে একসাথে আনন্দ করতে থাকে। হানমিং ইয়ানশিকে নিজের ঘর দেখিয়ে বলে, দেখো এটা ভালো না? তারপর যখন সেখানে হানমিং এর ছোট ভাই আসে, সেই ইয়ানশিকে দেখে বলে, এটা তোমার বয়ফ্রেন্ড তাই না? হানমিং তার ভাইকে বলে যে না, এরকম কিছুই না। এরপর সবাই একসাথে খেতে বসে, যেখানে ইয়ানশি কথায় কথায় বলে ফেলে যে হানমিং প্রতিদিন খুব ভালো রান্না করে। তখন হানমিং এর মা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি বেইজিংও কাজ করো নাকি? তখন হানমিং বিষয়টা সামলে নেয়। সে বলে, না, আমি শুধু মাঝে মধ্যেই রান্না করি। মা আবার জিজ্ঞাসা করে, তুমি বেইজিং এ ভালো আছো তো? কারণ তোমার সুখই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন হানমিং এখানেও মিথ্যা বলে যে হ্যাঁ, আমি ওখানে খুব ভালো আছি। আমার আসল বাবা মা আমাকে খুব ভালোবাসেন এবং আমার যত্ন নেন। মা বাবা বলেন, তোমার স্বপ্ন তো ছিল ডাক্তার হওয়া, তাই না? যা আমরা পূরণ করতে পারিনি, কারণ আমরা গরিব। কিন্তু তোমার আসল বাবা মা ধনী, তাই আমরা আশা করি তুমি ওদের জন্য আর আমাদের জন্য তোমার সেই স্বপ্ন পূরণ করবে। খেতে খেতে হাংমিন কাঁদতে শুরু করে, কারণ সে কারোর সামনে প্রকাশ করতে পারছিল না যে সে একদমই ভালো নেই তার বাবা মার থেকে দূরে থেকে। কিন্তু তাকে বেইজিং এই থাকতে হবে তার পড়াশোনা শেষ করার জন্য। তাই হানমিং এর বাবা মা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, আর ইয়ানশির কাছেও হানমিং এর জন্য খুব খারাপ লাগে। এরপরের দৃশ্যে দেখা যায় হানমিং আবার বেইজিং এ ফিরে এসেছে। ডিংনান এখন সত্যিটা জেনে গেছে যে সেদিন সুজি হানমিং এর অ্যামিউজমেন্ট পার্কে ডাকা নিয়ে মিথ্যে বলেছিল। তাই সে সুজিকে বলে হানমিং কে সরি বলতে। সুজি তখন হানমিং এর কাছে ক্ষমা চায়, আর হানমিং ও তাকে মাফ করে দেয়, কারণ হানমিং নিজে চায় সবাইকে নিয়ে ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে। সুজি এখন বুঝতে পারে যে হানমিং আসলে খারাপ না, বরং তারা দুজন একসাথে বোনের মতো থাকতে পারে। এরপর দেখা যায় সবাই একসাথে বসে খাচ্ছে এবং সবাই খুব খুশি, কারণ অবশেষে সুজি আর হানমিং এর ঝগড়া মিটে গিয়েছে এবং তারা সবাই এখন একটা পরিবারের মতো। তারপর সিন শিফট হয় 2013 সালে, যেখানে হানমিং এখনো ইয়ানশির বাড়িতেই থাকে। ইয়ানশি হানমিংকে একটা লকেট উপহার দেয়, যেখানে হানমিং এর বার্থডে ডেট খোদাই করে রাখা ছিল, যা হানমিং এরও খুব ভালো লাগে। এরপর আমরা দেখি সব বন্ধুরা একসাথে বসে আছে, তারা আলোচনা করছে গ্রাজুয়েশনের পর কে কি করবে। সবার আলাদা আলাদা স্বপ্ন ছিল, কিন্তু ইয়ানশি বলে, আমি সবসময় শুধু হানমিং এর সঙ্গেই থাকতে চাই, এটাই আমার স্বপ্ন এবং সে যা হতে চায় আমিও তাই হব। ইয়ানশির এসব ফ্ল্যাট মার্কার কথা শুনে হানমিং লজ্জায় লাল হয়ে যায়, আর সবাইও ওদের দুজনের জন্য খুশি হয়, কারণ সবাই বুঝতে পারে যে ইয়ানশি হানমিংকে কতটা পছন্দ করে। এরপর তারা দুজন বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যায়, বলতে গেলে তারা ইনডিরেক্টলি ডেটই করছিল। তারপর ফাইনালি ইয়ানশি তার অনুভূতিগুলো হানমিং এর কাছে প্রকাশ করে। সে এটাও বলে যে তুমি যখন গ্রাজুয়েট হবে তখন আমি তোমাকে পিঙ্ক স্নো দেখাতে নিয়ে যাব, কারণ আমি জানি তুমি পিঙ্ক স্নো খুব পছন্দ করো। হানমিং বলে, এটা তো কখনোই সম্ভব নয়। তখন ইয়ানশি বলে, তোমার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, কারণ তুমি এখন আমার পুরো পৃথিবী। এরপর তারা দুজন একে অপরকে কিস করে, যার মানে এখন তারা অফিসিয়ালি একটা কাপল হয়ে গিয়েছে। তারা আজ খুব খুশি। সিনটা এখানেই কাট হয় এবং এরপর আমাদের ইয়ানশির বাড়ির সিন দেখানো হয়, যেখানে তারা আবার একে অপরকে মজা করে খোঁচাচ্ছিল আর একে অপরের সাথে খুব সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করছিল। তখন হঠাৎ ইয়ানশির কাছে একটা ফোন আসে, যেটা পেয়ে সে এতটাই চিন্তিত হয়ে যায় যে সে ফোনে তখনই কাউকে বলে যে আমার জন্য একটা ফ্লাইটের টিকিট বুক করো, আমি এখনই আসছি। হানমিং বুঝতে পারে না যে আসলে কি হয়েছে, কারণ ইয়ানশি এখানে তাকে কিছুই বলে না। সে শুধু এটা বলে যে তুমি এই বাড়িতে আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। একটা ছোট্ট পারিবারিক সমস্যা হয়েছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে।
হানমিংও তাকে আর কিছু জিজ্ঞাসা না করে তাকে যেতে দিতে রাজি হয়ে যায়। কিন্তু ইয়ানশি চলে যাওয়ার পর অনেক দিন কেটে যায়, তবুও সে ফিরে আসে না। না তার ফোন খোলা ছিল, না কেউ কিছু জানতো এ ব্যাপারে। ডিংনান ইয়ানশির মাকেও ফোন করার চেষ্টা করে, কিন্তু সেই নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। ইয়ানশির অপেক্ষা করতে করতে হানমিং এখন অসুস্থ হয়ে পড়েছে। এরপর একদিন হানমিং সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি নিজেই বিদেশে যাবো আর ইয়ানশিকে খুঁজে বের করব, কারণ নিশ্চয়ই ওখানে ওর সঙ্গে খারাপ কিছু হয়েছে, না হলে সে আমাকে এভাবে একা ফেলে যেতে পারতো না। তখন ডিংনান কোনো একটা বাহানা দিয়ে হানমিংকে আটকায়, তাকে কোথাও যেতে দেয় না। এভাবে ইয়ানশি ফোনের অপেক্ষায় থাকতে থাকতে একদিন অবশেষে ইয়ানশি তাকে ফোন করে। হানমিং অবাক হয়ে একটানা ইয়ানশিকে প্রশ্ন করতে থাকে, তুমি কোথায়, তুমি ঠিক আছো তো, তুমি কবে বাড়ি ফিরবে? কিন্তু ইয়ানশি তখন জাস্ট এটাই বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন চায়না ফিরে যেতে পারবো না, তাই আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি, দয়া করে আমার জন্য আর অপেক্ষা করো না। এসব শুনে হানমিং স্তব্ধ হয়ে যায়, যেন তার পুরো পৃথিবীটাই থেমে গিয়েছে। ইয়ানশি এসব কি বলছে? সে কি কোনোদিন আমাকে ভালোই বাসেনি? এসব সে ভাবতে থাকে। এরপর সিনটা এখানে কাট হয়ে যায় এবং সময়টা এভাবে অতিবাহিত হয়ে যায়। হানমিং অনেক করে ইয়ানশিকে ভুলে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার হলো কই। এখন হানমিং এর কলেজ জীবন শুরু হয়েছে। সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, যেখানে সবাই খুব আনন্দে থাকলেও হানমিং শুধু ইয়ানশির স্মৃতিতেই ডুবে থাকে। সে ইয়ানশিকে কোনোভাবেই ভুলতে পারছিল না। ইয়ানশি সবসময় তার মনে প্রাণে মিশে থাকতো। সে চুপচাপ বসে সে স্মৃতিচারণ করে যেত, যা সে ইয়ানশির সঙ্গে তৈরি করেছিল। এভাবেই সময় কেটে যায় এবং 2017 সাল শুরু হয়। আর আজ হানমিং এর গ্রাজুয়েশন ডে। হানমিং আশা করেছিল ইয়ানশি অন্তত আজ তার প্রতিশ্রুতি রাখতে আসবে, কিন্তু দুঃখের বিষয় সে আজও আসে না। তাই আজ হানমিং এর হৃদয় পুরোপুরি ভাবে ভেঙে যায়। যখন সে বাইরে আপসেট হয়ে বসেছিল, তখন হঠাৎ করে পিঙ্ক স্নো পড়া শুরু করে। এটা দেখে হানমিং ভাবে নিশ্চয়ই ইয়ানশি এটা করেছে, তাই সে দৌড়ে উপড়ে যায়। কিন্তু তারপর জানা যায় একটা বিজ্ঞাপন শুট করার জন্য এই পিঙ্ক স্নোর সিন ক্রিয়েট করা হয়েছে। এটা জেনে হানমিং আরো বেশি কষ্ট পায় যে ইয়ানশি তাহলে সত্যি সত্যি আজও আসেনি, সে তার প্রতিশ্রুতিও পূরণ করেনি। সে রাগে তখন ইয়ানশির দেয়া সেই লকেটটি খুলে ফেলে দেয়। এরপর সিন শিফট হয় 2021 সালে, যেখানে হানমিং আমাদের সবাইকে বলছে যে ইয়ানশিকে ভুলে যাওয়া আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু এখন অবশেষে আমি ইয়ানশিকে ভুলতে পেরেছি। এখন আমার বয়ফ্রেন্ড আছে যে আমাকে খুব ভালোবাসে, তাছাড়া আমি আমার স্বপ্নও পূরণ করেছি, অর্থাৎ এখন আমি একজন সার্জন। আর আমার সামনে যে মেয়েটি বসে আছে সে আমার উড বি সিস্টার ইন ল, মানে সে খুব তাড়াতাড়ি আমার ভাই ডিংনানকে বিয়ে করতে যাচ্ছে। রাতে সবাই আলোচনা শুরু করে যে ডিংনানের বিয়ে কোন তারিখে এবং কোথায় বিয়ে অনুষ্ঠিত হতে যাবে। সবকিছু একদম স্বাভাবিক ভাবেই চলছিল, সবাই খুব খুশি ছিল, স্বাচ্ছন্দ্যে কথা বলছিল। কিন্তু হঠাৎ করে যাকে আমি অনেক কষ্ট করে ভুলে গিয়েছিলাম সেই ইয়ানশি সেখানে এন্ট্রি করলো। সে সেখানে এসে আমার পাশে এমন ভাবে বসে পড়লো যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি এসব সহ্য করতে পারছিলাম না, মানে আমি এখন ইয়ানশির মুখ অব্দি দেখতে চাই না। তাই আমি রেগে সেখান থেকে উঠে চলে যাই। ডিংনান তখন চুপচাপ বসেছিল, কারণ সে জানতো যে ইয়ানশি আজ এখানে ফিরে আসছে। কিন্তু তারা হানমিংকে এ ব্যাপারে কিছুই বলেনি, আগে থেকে সরাসরি তার সাথে দেখা করিয়ে দিয়েছে। ইয়ানশি হানমিং এর সঙ্গে কথা বলতে চেষ্টা করে, তাই সে সেই হাসপাতালে আসে যেখানে হানমিং কাজ করে। তখন ইয়ানশির সাথে দেখা হয়ে যায় হানমিং এর বয়ফ্রেন্ডের। এটা দেখে ইয়ানশির হৃদয় ভেঙে যায় এবং হানমিং এর সাথে অন্য একটা ছেলেকে দেখতে না পেরে সে সেখান থেকে চলে যায় তখন। কিন্তু এটা ভেবো না যে ইয়ানশি হাল ছেড়ে দিয়েছে। সে এখন হানমিং এর পাশের অ্যাপার্টমেন্টটি কিনে নিয়েছে, যেন সে হানমিং এর কাছাকাছি থাকতে পারে। কিন্তু এখানেও হানমিং এর বয়ফ্রেন্ড চলে আসে। তার বয়ফ্রেন্ড ইয়ানশিকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ইয়ানশি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু হানমিং বলে ও আমার পুরনো স্কুলমেট, আর ও এমন একজন মানুষ যাকে আমি দেখতে পর্যন্ত চাই না। এসব বলে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়। রাতে যখন হানমিং একা একা ড্রিঙ্ক করছিল, এই কষ্টে দিয়ে ইয়ানশি হঠাৎ ফিরে আসার ধাক্কায় তখন ইয়ানশিও এখানে চলে আসে এবং হানমিংকে অনুরোধ করে বলে, প্লিজ আমার সঙ্গে আবার আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে পুরো সত্যিটা বলতে চাই। কিন্তু হানমিং স্পষ্টভাবে তাকে জানিয়ে দেয় যে সে তার সাথে আর কোথাও কখনো যাবে না। সে বলে, আমি যখন অবশেষে আমার জীবন এগিয়ে নিয়ে গিয়েছি, তোমাকে বলতে সক্ষম হয়েছি, তাহলে তুমি কেন আবার আমার জীবনে ফিরে আসতে চাও? তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি এখন খুশি আছি? যদি তুমি ভাবো আমি এখনো তোমাকে পছন্দ করি, তাহলে আমি বলবো তুমি অনেক আগে আমার হৃদয়ে মরে গিয়েছো। এসব কথা ইয়ানশিকে শুনিয়ে দিয়ে সে রেগে চলে যায়। ইয়ানশির কাছেও এর কোনো উত্তর ছিল না, কারণ সত্যি সত্যি সে হানমিংকে অনেক কষ্ট দিয়েছে। ইয়ানশিকে এত কথা বলে এসেও হানমিং বাইরে কাঁদছে, কারণ সে এইসব ইয়ানশিকে না
বলতে চাইলেও কষ্ট থেকে এই কথাগুলো তাকে বলে ফেলেছে। তারপর হানমিং এর বয়ফ্রেন্ড আসে, যে ইতিমধ্যে জেনে গিয়েছে যে ইয়ানশি কে এবং হানমিং কতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিল। তাই সে বলে, যদি তুমি এখনো ইয়ানশিকে পছন্দ করে থাকো তাহলে তোমার উচিত তার কথা শোনা, আর আমিও তোমার সুখ চাই, কিন্তু যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও তাহলে তোমাকে ইয়ানশির কাছ থেকে দূরে থাকতে হবে। হানমিং তখন অনেক ভেবে তারপর তার বয়ফ্রেন্ডের কাছে ক্ষমা চায়, অর্থাৎ এখন সে তাদের এই সম্পর্কটা এখানে শেষ করতে চায়। তার বয়ফ্রেন্ড এতে খুব কষ্ট পায়, কিন্তু তারপরও হানমিং এর খুশির জন্য সে তার সাথে ব্রেকআপ করে চলে যায়। পরের দিন দেখানো হয় ইয়ানশির অ্যাপার্টমেন্টের বাইরে শব্দ হচ্ছে। একজন মহিলা এসে হানমিংকে বলে, তোমার প্রতিবেশী পানির টিউব খোলা রয়েছে, ওটা বোধহয় লিক হয়ে গিয়েছে। হানমিং দরজার কাছে চাবি খোঁজে, যা সে পেয়েও যায়, কারণ সে জানে ইয়ানশি এখানে এভাবে চাবি রাখে। এরপর সে চাবি দিয়ে দরজা খুলে ইয়ানশির অ্যাপার্টমেন্টে ঢুকে। ভেতরে ঢুকে সে তো অবাক হয়ে যায়, কারণ পুরো দেয়াল জুড়ে শুধুমাত্র হানমিং এর ছবি টাঙানো হয়েছে। এসব ছবি ইয়ানশিই লাগিয়েছে। সেখানে একটি লকেটও রাখা ছিল, যেটি হানমিং রাগের মাথায় গ্রাজুয়েশনের দিন খুলে ফেলে দিয়েছিল। তাই সে অবাক হয়ে যায় যে এই লকেট এখানে এলো কি করে। এর উত্তর জানতে সে সরাসরি তার ভাইয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আসলে কি চলছে, তুমি কি ইয়ানশির সঙ্গে ছিলে? কারণ আমি এই লকেটটা ফেলে দিয়েছিলাম অনেক বছর আগে, এটা ইয়ানশির কাছে গেল কিভাবে? ডিংনান তখন চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু যখন হানমিং খুব জেদ আর রাগ দেখাতে শুরু করে, দয়া করে প্লিজ সত্যিটা বলো, আমার সত্যিটা জানা খুব জরুরি। ইয়ানশি এত বছর কোথায় ছিল? তখন ডিংনান সত্যিটা বলেই দেয় তাকে, সেই দিন থেকে যেদিন ইয়ানশি তার মায়ের কাছে গিয়েছিল। আসলে ইয়ানশির মা তার স্বামীকে খুব ভালোবাসতেন, তার জন্যই তিনি নিজের ডান্সের ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ইয়ানশির বাবা এতটাই খারাপ মানুষ ছিলেন যে তিনি অন্য একজন মহিলার প্রেমে পড়ে তাকে ছেড়ে চলে যান আর বহু বছর ধরে উধাও হয়ে থাকেন। এরপর একদিন হঠাৎ করে সরাসরি ইয়ানশির মায়ের কাছে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেন। ডিভোর্স পেপার দেখে ইয়ানশির মা এতটাই ভেঙে পড়েন যে তিনি কিছুই ভাবতে পারছিলেন না। তিনি শুধু নিজের স্বামীর অপেক্ষা করতে থাকেন। তারপর যখন ইয়ানশি তার সঙ্গে দেখা করতে যায়, সে বলে, দয়া করে তোমার বাবাকে বলো সে যেন আমার কাছে ফিরে আসে, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। মায়ের কথা শুনে ইয়ানশি যখন তার বাবাকে কল করতে যায়, তখন ইয়ানশির মা তার চোখের সামনে আত্মহত্যা করে ফেলেন। তিনি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। এটা দেখে ইয়ানশি একদম স্তব্ধ হয়ে যায়, আর এরপর সে এত গভীর শকে চলে যায় যে একদম সে পাগল হয়ে যায়। তাকে জোর করে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন ইয়ানশি বাইরে তাকাতো, সে শুধু তার মাকে দেখতে পারত, যে কিভাবে তার মা তার চোখের সামনে বিল্ডিং থেকে লাফ দিয়েছিল। সেই কারণে ইয়ানশির স্বাস্থ্যের আরো অবনতি ঘটতে থাকে এন্ড সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়। অর্থাৎ তার এমন অবস্থা ছিল না যে সে কিছু করতে পারে। ইয়ানশির কাজিন তার সাথে থাকতো, তার মাধ্যমে ডিংনাং তাকে হানমিং এর অবস্থার কথা বলেছিল, যে হানমিং এখনো ইয়ানশির অপেক্ষা করছে, কবে ইয়ানশি ফিরে আসবে এই অপেক্ষায়। তাই সেই দিন ইয়ানশি একটু স্টেবল হলে তার ভাইয়ের থেকে এসব জেনে হানমিংকে কল করে আর তার কাছে ক্ষমা চেয়ে বলে সে আর কখনো চায়নায় ফিরে যেতে পারবে না, কারণ ইয়ানশি জানতো যে তার সুস্থ হওয়া এখন আর সম্ভব নয়। সে তার এই অবস্থার কথা হানমিংকে বলে না, কারণ সে চায়নি তার জন্য হানমিং এর ডাক্তার হওয়ার স্বপ্ন নষ্ট হোক, এবং সে এটাও চায়নি যে হানমিং তার জন্য অপেক্ষা করুক, ঠিক যেমন তার মা তার বাবার জন্য অপেক্ষা করেছিল, এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে। সিনটা এখানেই কাট হয়। এখন দেখানো হয় যে বর্তমানে হানমিং একা বসে আছে, যে ইয়ানশির পুরো সত্যটা জেনে হতবাক হয়ে গিয়েছে। ইয়ানশি তখন সেখানে আসে এবং বলে, ডিংনান কি তোমাকে সব বলে দিয়েছে? হানমিং উঠে দাঁড়িয়ে ইয়ানশিকে অনেক প্রশ্ন করতে শুরু করে, তুমি আমার কাছ থেকে এসব কেন লুকালে? তখন ইয়ানশি বলে, কারণ আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি, আমি জানতাম যে তুমি সত্যিটা জানতে পারলে কষ্ট পাবে। দেখো, এখন তুমি অবশেষে একজন সফল ডাক্তার হয়ে গিয়েছো, তোমার উচিত তোমার মতো যোগ্য একজনকে বিয়ে করা। কিন্তু হানমিং বলে, না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তুমি না হলে আর কেউ নয়। ইয়ানশি হানমিংকে জড়িয়ে ধরে এবং শেষ পর্যন্ত তারা দুজনেই একে অপরের কাছে স্বীকার করে নেয় যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। তখন আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়ানশি হানমিংকে বলছে, আমি তোমার প্রত্যেক জন্মদিনে কেক অর্ডার করতাম আর তোমাকে অনেক মিস করতাম, এমনকি যখন তুমি গ্রাজুয়েট হলে আমি সেই দিনও তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে দেখার আগে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। তারপর যখন তুমি বাইরে আপসেট হয়ে বসেছিলে, তখন আমি সেই পিঙ্ক স্নো করিয়েছিলাম, কারণ আমাকে তোমার সাথে করা প্রমিস গুলো ফুলফিল করতে হতো। যখন তুমি রাগে আমার দেয়া লকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আমি সেটা তুলে নিয়েছিলাম
এবং বুঝতে পেরেছিলাম যে তুমি কতটা কষ্টে আছো, কিন্তু তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার ছিল না। পরের সিনে দেখানো হয় যে পুরো পরিবার এখন একসাথে এবং সবাই খুব খুশি। এখানে আমরা সুজিকেও দেখি যে বলছে আমিও একটা বয়ফ্রেন্ড বানিয়েছি এবং খুব তাড়াতাড়ি তার সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দিব। সবাই খুব খুশি ছিল এবং তারপর ইয়ানশি রান্নাঘর থেকে একটা ডিশ আনতে যায়। যখন সুজি তার বয়ফ্রেন্ডের ছবি সবাইকে দেখাচ্ছিল তখন ইয়ানশি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর ইয়ানশি হেলথের সবচেয়ে বড় সত্যিটা হানমিং জানতে পারে যে ইয়ানশির ক্যান্সার হয়েছে এবং এটি তার লাস্ট টেস্ট চলছে। তাই সে বিদেশের হাসপাতাল থেকে ফিরে এসেছে হানমিং এর সঙ্গে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে এবং এই কারণে সে এতগুলো বছর ধরে হানমিং এর থেকে দূরে ছিল, এই আশা নিয়ে যে যখন আমি ভালো হয়ে যাব তখন হানমিং এর সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু সেটা যখন আর সম্ভব হচ্ছিল না তখন সে সিদ্ধান্ত নেয় যে তার জীবনের শেষ মুহূর্তগুলো সে হানমিং এর সঙ্গেই কাটাবে, তার সঙ্গেই থাকবে। তাই সে ফিরে এসেছে। হানমিং সত্যিটা জানার পর ইয়ানশি কাছে আসে যে তার দিকে তাকিয়ে মৃদু হাসি দেয়। হানমিং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কারণ এটি খুব বড় একটি বিষয় যে হানমিং তার পুরো জীবন ইয়ানশির সাথে কাটাতে পারবে না। হানমিং তাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে, কারণ সে মেনে নিতে পারছে না যে ইয়ানশি খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবে। ইয়ানশি হানমিংকে বলে চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তারপর তারা তাদের বাড়িতে ফিরে আসে। এরপর হানমিং ইয়ানশি সেই ডার্ক রুমে যায় যেখানে যাওয়া তার একসময় বারণ ছিল। সেখানে গিয়ে সে জানতে পারে যে ইয়ানশি হানমিং এর এই ছবিগুলো এখানেই প্রিন্ট করত। এরপর হানমিং সবসময় চেষ্টা করে ইয়ানশিকে ভালো রাখতে, তার সাথে সে সব কথা বলতো যাতে ইয়ানশির শেষ দিনগুলো আনন্দে ভরে যায়, তার সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। পরের দৃশ্যে দেখা যায় যখন ডিংনানের উডবি ওয়াইফের জন্য ওয়েডিং ড্রেস কিনতে যায় তখন হানমিং এরও একটি বিয়ের পোশাক পছন্দ হয়ে যায়, যেটার দিকে সে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল। তারপর ইয়ানশির অসুস্থতার কথা ভেবে সে কাঁদতে শুরু করে। পরের সিনে দেখানো হয় যেখানে ইয়ানশি তার বন্ধুদের বলছে তোমরা তিনজন নিশ্চয়ই আমার অবস্থা জানো, আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, তাই আমি চাই তোমরা তিনজন আমি চলে যাওয়ার পর এই তিনটি কাজ করো। প্রথমত আমার সব টাকা এবং সম্পত্তি হানমিং এর নামে রেখে যাচ্ছি। আমি ডিংনানের বিজনেসেও কিছু টাকা ইনভেস্ট করছি যেটা হানমিং এর নামেই থাকবে, যাতে ভবিষ্যতে হানমিং তার ইন্টারেস্ট পেতে পারে এবং ওর কখনো যেন কোনো আর্থিক সমস্যা না হয়। আমার দ্বিতীয় ইচ্ছা হলো তোমরা সবাই প্রতি বছর হানমিং এর জন্মদিন সেলিব্রেট করবে, তোমরা কখনো ওকে একা অনুভব করতে দেবে না। আর তৃতীয় এবং শেষ ইচ্ছা হলো তোমরা কখনো আমার কথা হানমিং এর সামনে উল্লেখ করবে না, আর তোমরা তাকে সাহায্য করবে যাতে সে আমাকে চিরতরে ভুলে যেতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে। তিন বন্ধু তার এই কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই তারা কাঁদতে শুরু করে, কারণ তারা কেউই চায় না যে ইয়ানশি তাদের সবাইকে ছেড়ে চলে যাক। কিন্তু এখানে কারো কিছু করার ছিল না, সবই ভাগ্যের হাতে ছিল। এরপর তারা সবাই মিলে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটায়। পরের দিন সকালে সিন শিফট হয় যেখানে সব বন্ধুরা ডিংনানের বিয়ের জন্য একদম প্রস্তুত, কিন্তু যখন কোণে বেরিয়ে আসে তখন দেখা যায় সে আর কেউ নয় হানমিং ছিল, যে আজ ইয়ানশিকে বিয়ে করতে যাচ্ছে। যদিও ইয়ানশির হাতে খুব অল্প সময় আছে, তবুও হানমিং সিদ্ধান্ত নিয়েছে যে সে সারা জীবন ইয়ানশির ওয়াইফ হয়েই থাকবে। ইয়ানশি তাকে এভাবে ওয়েডিং ড্রেসে দেখে খুব অবাক হয়ে যায়। তারপর হানমিং ইয়ানশিকে ধন্যবাদ জানায় সবকিছুর জন্য এবং বলে কিভাবে সে সবসময় ইয়ানশিকে মিস করত। দুজনে তাদের সব পুরনো স্মৃতিগুলো মনে করে, কিভাবে তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল। ইয়ানশি হানমিংকে কোণে সাজে দেখে খুব খুশি হয়, তাই সেও হানমিংকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তারপর দুজনে একে অপরকে কিস করে এবং বাকিরা সবাইও তাদের জন্য খুব খুশি ছিল। তবে শেষ দৃশ্যে এটা দেখানো হয়নি যে ইয়ানশি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিনা, কিন্তু বলা হয়েছে যে তার হাতে সময় কম, তাই হানমিং এবং অন্য সবাই ইয়ানশির প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলেছিল এবং এই হৃদয়স্পর্শী দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়। এটা ছিল একদম আবেগময় সত্যিকারের ভালোবাসার গল্প। তাই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।